আমার আজকে মনে হচ্ছে যে এই গণভোটে তো তারেক রহমান সাহেব হাতে ভোট দিতে বলেছেন এবং উনি ভোট দিতে বলেছেন বলেই হা জয়যুক্ত হয়েছে এবং এ পর্যন্ত আমরা তার বক্তব্য পাই নাই, মানে তারেক রহমান সাহেবের বক্তব্য আমি পাইনি যে উনিতে হাজে ভোট দিতে বললেন এবং সবাই ভোট দিল এবং ভোট দেওয়ার পর যখন গণভোটে জয়যুক্ত হইল তখন সেখান থেকে আপনার সরে আসার পথ নাই, কারণ আমরা সবাই এগ্রি করছি আপনি একটা বিষয় যখন রাজি হয়ে যাবেন সেখান থেকে আপনার ফিরে আসার পথ নাই। তাহলে রাজনৈতিক দলগুলোর মাঝে এই বিশ্বাসযোগ্যতার ঘাটতি কেন? ঘাটতি কিছুই না, এখন মনে হচ্ছেই যে তারা ভীত সন্ত্রস্ত ছিল বিএনপি যে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় কিনা, সেই সমস্ত কারণে যদি রাজি হয়ে থাকে তাহলে তো আপনি জনগণের যে কী প্রতিশ্রুতি দিলেন বা জনগণ এটাকে কিভাবে নিবে, কারণ জনগণ তো তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখলো। উনি যখন বলছিলেন ধানের শীষে যেভাবে সিল দিবেন একইভাবে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন, তারপরে হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আমি মনে করি এটা সব কিছুর ঊর্ধ্বে এখন এটাকে পালন করা, এই মোতাবেক সংস্কার করাটা একেবারে খুবই যৌক্তিক। তা না হলে মানুষের সাথে মানুষ এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ হিসাবে যদি নেয় তার কনসিকুয়েন্স কি হবে সেটা হয়তো সময় বলে। আমি আসলে এটা জামাতের রাজনীতি, জামাত সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম দেখছি সেইখানে যে আলোচক হিসাবে আপনারা জামাতের লোকের প্রেজেন্সটা খুব কম দেখি, তো এই সমস্ত প্রশ্নগুলো জামাতরে করলে সবচেয়ে ভালো। তবে রাশেদ এর কথা থেকে যে জিনিসটা পাইছি যে আদর্শ বিবর্জিত, মানে রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই এবং এই যে ভোট কেনার বিষয় বিশেষ করে তার সেন্টারে সে বা তার কি বলে তার সিটে তার আসনে সে এটা প্রত্যক্ষদর্শী, এটা নিয়ে আমার তাকে চ্যালেঞ্জ করার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফ ইট ইজ এ ফ্যাক্ট তাহলে তো সর্বত্রই জামাত এটা করার চেষ্টা নিশ্চয়ই করছে বা করার চেষ্টা সামনে হয়তো আরও করবে। কিন্তু এক জায়গায় আমি খুবই একমত তার সাথে যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। আমরা যদি বাংলাদেশের রাজনীতি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা মারাত্মক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে 55 বছর যাবৎ, সেটা কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যাট এনি মোমেন্ট, বিষয়টা এইরকম, মন চাইলে আপনি চেঞ্জ করে ফেললেন। যেমন ধরেন আপনি এই যে আজকে এই যে বর্তমান যে সরকার তার ভিতরে একজন উপদেষ্টা আছে খলিলুর রহমান, তাকে নিয়ে যেরকম চিৎকার আমরা করেছি, সবাই চিৎকার করেছি কীরকম তার ডুয়েল পাসপোর্ট, সে আমেরিকার নাগরিক এবং সে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে এবং তার পদত্যাগ তার সবাই আমরা চেয়েছি বলতে আপনি যদি বলেন আজকের যে বিএনপি সেই দলও চেয়েছে, অথচ আপনি দেখেন আজকে কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই দলের মধ্যে সে একটা ভাইটাল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইট ইজ অলমোস্ট নেক্সট টু প্রাইম মিনিস্টার, এরকম একটা জায়গায় সে মন্ত্রী আছে এবং তাকে নিয়ে কিন্তু সবাই সহ অবস্থান করতেছে। তাহলে নীতির প্রশ্ন যদি আনি, এটা তো কোনোভাবেই এটা যায় না, কারণ আজকে আপনি কল্পনা করেন, একটা কল্পনা যদি এনসিপি নির্বাচনে জিততো, এনসিপি সরকার গঠন করত আর সেখানে যদি আসিফ মাহমুদ কিংবা মাহফুজুল আলম এরা এটার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হইতো তাইলে বিষয়টা কি হইতো। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেউ ভাবছি না, অর্থাৎ আমার কাছে মনে হয় না কারো বিবেক কোনো কাজ করে। এটা বলার খাতিরে বলা লক্ষ্য হইল পাওয়ারে পৌঁছানোর পর আপনি সব অভিযোগ শেষ হয়ে যায় এবং কেউ অভিযোগ করে যারা পরাজিত, যেমন জামাত পরাজিত, তার অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে, হয়েছে কি হয়নি সেই বিষয় নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আনছে। তারপরে আপনি ধরেন এর আগে ধরেন আজকে যে রাজাকার বা এরা দেশদ্রোহী তাদের সাথেও কিন্তু আমরা জোট করে ক্ষমতা করেছি। তার মানে আলটিমেটলি আমি রাশেদদের এই কথার সাথে একমত, রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, অর্থাৎ যখন যেটা দরকার তখন সেটা অবলম্বন করবেন। আপনি যদি একবার ক্ষমতায় পৌঁছে যান তখন হোয়াট এভার ইউ সে ইউ আর পারফেক্ট, আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত, আইনের কোনো তোয়াক্কা নাই। আমি দেখছি না জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করবেন? জামায়াত কি কট্টর ইসলামপন্থী রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে? সেটা তো আমি বলতে পারবো না রে ভাই, ইট ইজ রিয়েলি। একজন বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি একটা বিশ্লেষক হিসাবে আপনি মনে করেন যে জামাতের আজকের যে পরিমাণ ভোট, তারা 31% ভোট পেয়েছে, কাস্টিং ভোটের 31% ভোট তারা পেয়েছে, এটা চারটিখানি কথা নয়। আপনি 31% ভোট সারা বাংলাদেশে, আর বিএনপি জোট পেয়েছে 49% বা 50%ই ধরেন,
তো আপনি কি বিএনপির 50% আমার কাছে সারপ্রাইজিং না। এত বড় একটা দল, বিশাল দল, দীর্ঘ 16-17 বছর পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট পাবেই। কিন্তু জামাতের 31% ভোট, এটা কোনোভাবে মেলানো যায় না। যে কথাটা আমি আগেও বলছি, এখনও বলি, জামাত সম্পর্কে হয়তো মানুষের যেটা বলে আমি সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি, এখনও বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখব। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনও বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনার এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, আপনি যদি বলেন না দেশের প্রধানমন্ত্রী নারী হয়েছে পৈতৃক সূত্রে, স্পিকারও তো হয়েছে নারী, পৈতৃক সূত্রে স্পিকার বানাইছি আমি, নারী বলে বানাইছি, মাঠ পর্যায় থেকে আসে নাই। আমার কথাগুলো ওইখানে। আপনি প্রধানমন্ত্রী সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। ওটা তো সে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশের। কিন্তু অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি, মানে মেধা তালিকার কোন জায়গায় আসলে নারীরা নিজেদের মেধার ছাপ রাখতে পারেনি? আপনি দেখবেন একটা জায়গায়, আপনি যদি আরো ইয়েতে আসেন, আপনি এই যে কতগুলা মিডিয়া আছে, কয়টার সিইও আছে মেয়ে? অনেকেই আছে। যারা আছেন তারা দেখবেন হয় হাজব্যান্ডের মালিক, নয় পিতা মালিক, সেটা আপনি দেখেন। এছাড়া দেখেন না, চাকরি সুবাদে গিয়া সিইও হয়েছে কয়টা পত্রিকার এডিটর আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নারীদের যোগ্যতা বিবেচনায় তারা ওই পোস্টে যাচ্ছে না? আমার বিবেচনা ওখানে। আপনারা প্রশ্ন করছেন আমাকে জামাত নারী বিদ্বেষী, সেই জন্য আমি বলছি জামাত নারী বিদ্বেষী। জামাত তো ক্ষমতায় আসে নাই, কিন্তু 54 বছর তো প্রগতিশীল আমরা ক্ষমতায় ছিলাম, এখনো আছি, সেই আঙ্গিকে বলছি। সুতরাং কোথায় যেন তাদের একটা অবস্ট্রাগল, একটা সার্টেন জায়গার পর আর যেতে দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে হয় নাই তো? নারীর কি অযোগ্য? নাহিদ ইসলাম তিনি বলেছেন নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। এবং বিরতির আগে আপনি বলছিলেন যে জামায়াতের যে এবার ভোটের হার বৃদ্ধির পেছনে, যে আমি প্রশ্ন রেখেছিলাম যে এর পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা। শুনেন, ইঞ্জিনিয়ারিং যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরও করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরও ইঞ্জিনিয়ারিং করতে পারতো। ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে নির্বাচনের দিন 15 আগে বলেছি যে বাংলাদেশে নির্বাচনে 2টা ঘটনা ঘটে, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইল যে দলীয় নেতাকর্মীরা করে, ওই যে সেন্টার দখল করা, ব্যালট বক্সে সিল টিল মেরে তারপরে ঢুকানো, সেটা এবার হয়নি, এটা করা কঠিন। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। এখন প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে, সেজন্য আমি ইলেকশন আগে বলছিলাম আমি জানি না আপনারা করেন কিনা, এবারও করেছেন কিনা তা জানি না, কিন্তু আমি বলেছিলাম আগেই যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং যদি করেন, এরকম ইচ্ছা থাকে, তাদের কাছে করজোরে চাই যে আপনারা দয়া করে এটা কইরেন না, অন্তর্দেশটা একটা ভালো নির্বাচন, এটা বলেছিলাম। এখন করছে কি করে নাই? এখন যদি জামাত করতে পারে তাহলে সে এত অল্প করবে কেন? আরও তো করতে পারতো। এইবার আসেন আপনি যে আওয়ামী লীগ বিএনপি একত্র কি কথা বলেন যে ভারতের সহযোগিতা না কি প্রশ্ন? ভারত আওয়ামী লীগ বিএনপির যোগসাজশ এবারে নির্বাচন হয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেটা আমি বলতে পারবো না যে ভারত আওয়ামী লীগ বিএনপি যোগসাজশ কিনা, কিন্তু বিএনপি টেক ওভার করার পর, অর্থাৎ ক্ষমতা আসার পরই আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতেও বোধহয় মিছিল করছে। করাটা অপরাধ না নিরপরাধ সেই বিষয়ে আমি যাব না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই
যে দেশে রাজনৈতিক সরকার আসলেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই কথা আমরা শুনছিলাম নির্বাচনের আগে। তো তাহলে আপনার আওয়ামী লীগের যে অফিস সেটা তো বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল, এখন যে খোলা হচ্ছে, আমি আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বলছি না, এখন যে খোলা হচ্ছে ওইটার নিষেধ মানে অমান্য করে প্রশাসন কোথায়? দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে এনসিপি বলেন, জামাত বলেন, তারা সহযোগিতা করেছে। আমি এর আগে আর একটা টকশোতে ছিলাম, সেখানে জামাতের একজন নেতা ছিলেন। আমি তাকে বলছিলাম যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট নিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে মিছিল করেছেন, তো তিনি বলছিলেন যে আমরা তো নেতাদের নিয়ে নাই, কর্মীদেরকে নিয়েছি। তো এখন যারা নিজেরাই আপনার এইভাবে পুনর্বাসন করছে, মিছিল মিটিংয়ে তাদেরকে রাখছে, ভোট কামনা করছে, আবার তারাই আবার অভিযোগ করছে নাহিদ ইসলাম আর আপনার শফিকুর রহমান অর্থাৎ এনসিপি আর জামাতের মধ্যে তো এই মুহূর্তে কোনো পার্থক্য নাই। তারা তো বলা যায় এক প্রকার যে জামাতের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এখন জামাত থেকে আর কখনোই তারা বের হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যদিও তারা আলাদাভাবে শপথ নিয়েছে, কিন্তু এই শপথের মূল্য কোথায়? কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এনসিপির 3% ভোট দেখানো হয়েছে, এগুলো সব জামাতের ভোট। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বডি ল্যাঙ্গুয়েজ তার, যেভাবে কথা বলে, মানে তিনি কি ভোট পেয়েছেন? জামাত ঢাকা 8 আসনকে খুব ভালোভাবে গুছিয়েছে দীর্ঘদিন ধরে, যেহেতু এটা আসলে বলা যায় যে রাজনীতির একটা ক্ষেত্র এবং এইখান থেকে রাজনীতি উৎপাদন হয়। এই আসনটা জামাত ব্যাপকভাবে গুছিয়েছে এবং যেহেতু এনসিপিকে নিতে হয়েছে, এনসিপিকে আসনটি ছেড়ে দিয়েছে, তো মানুষ তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দেয়নি, জামাতকে ভোট দিয়েছে। তো যাই হোক, জামাত একটি বড় সংগঠন, তারা অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথেও ছিল, এবার তারা খুব ভালো ফলাফল করেছে। তবে এনসিপি খুব ভালো ফলাফল করেছে এরকম আমি মনে করি না, কিন্তু তারা আসলে যতটুকু না বড়, তার থেকে বড় কথা বলতে তারা পটু। এই যে একটা কথা তারা বললো যে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একসাথে নির্বাচন করেছে। বাংলাদেশে যে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, কাদের কারণে আমরা সবাই জানি, তাই না? এবং স্বাভাবিকভাবে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছে, একটা ক্ষমতাসীন দল, তো নাহিদ ইসলাম বা জামাতের আমির যেভাবে কথা বলে ওইভাবে তো বিএনপি কথা বলবে না। বিএনপি যে সময় ক্ষমতার বাইরে ছিল, বিএনপি তার মতন করে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এবং এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে বড় নেত্রী বা বড় নেতা আর কে আছে যে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে? আর কে আছে? নাহিদ ইসলামরা এখন কথা বলতেই পারেন, কথা বলার সেই জায়গাটা পেয়েছেন। এখন তারা বলছেন যে কারচুপি হয়েছে, তারপরে ফলাফল মেনে নিয়েছে। মানে বিষয়টা এরকম যে ধর্ষণ করা হয়েছে এবং সেটাকে মেনে নেওয়া হয়েছে। প্রথমত বলতে হবে নির্বাচন ফেয়ার হয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এইভাবে বলতে পারে, কিন্তু তারা পুরো নির্বাচনটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করছে, আবার ফলাফল মেনে নিয়েছে। সংস্কার নিয়েও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে নাহিদ ইসলাম যেমন অভিযোগ করেছেন যে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি কি আসলে কোথাও বলেছিল তারা শপথ নেবে? ঐক্যমত্য কমিশনের বৈঠক, জুলাই সনদে তো বলা আছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো আপনি যদি দেখেন, সেখানে তো আমিও ছিলাম। বিএনপি অনেকগুলো বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যায় যে এনসিপি এবং জামাতের চাপে বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল। এখন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো স্বাভাবিকভাবে তারা মানবে না। যেমন এই সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি মানেনি, ওই সময় বিএনপি কিন্তু এটা মানেনি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যখন আপনার 4টা প্রশ্ন কিন্তু একটা উত্তর দেওয়া হলো, তখন হয়তো বিএনপির মহাসচিবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বিএনপি যে বিষয়গুলোতে সম্মত হয়েছে সেই সংস্কারগুলো বিএনপি করবে। এখন প্রশ্ন হলো যে এই সংবিধান সংস্কার পরিষদ, এটাতে বিএনপি কি সম্মত হয়েছে? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তো সম্প্রতি সময়ে বলেছেন যে জুলাই সনদের সব প্রস্তাবগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে বিএনপি। দেখেন, এখন জুলাই সনদে কোনগুলো তারা প্রতিপালন করবে, যেগুলোতে তারা সম্মত হয়েছে। এখন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তার আগে আসি, দেখেন পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, যেটা স্বাধীন মালিক নিজেই বলেছেন, আইনজীবী, বিখ্যাত আইনজীবী, যে গণভোট সবসময় পরে হয়, কিন্তু এনসিপির চাপে বা জামাতের চাপে গণভোট সরকার একই দিনে করলো, বা আগে করার একটা প্রক্রিয়া ছিল। তো যাই হোক, বিএনপি একই দিনে করার ব্যাপারে বিএনপি
সেটা তারা গ্রহণ করলো বা মেনে নিল। আমরাও কিন্তু একই প্রস্তাব দিয়েছিলাম, যেহেতু সরকার কোনোভাবেই গণভোট ছাড়া নির্বাচন দিবে না এনসিপি এবং জামাতের চাপে, যে কারণে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন, এটা বিএনপি মেনে নিল। কিন্তু কথা হলো যে আপনি সংবিধানে তো আগে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যে আপনি কি কি সংস্কার করবেন, সংসদে আলোচনা হতে হবে। আপনি আলোচনা করলেন না, একটা গণভোট করলেন। এখন আলোচনা হওয়ার পরে গণভোট হওয়া দরকার ছিল, যে সংসদে যারা আপনার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা এই বিষয়গুলোতে সম্মত হয়েছে বা জনগণের মতামতটা আমরা নিই। সেই কাজটা কি হয়েছে? আপনি ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, কারা আলোচনা করেছে? জনগণ আলোচনা করেছে, তাহলে সেখানে কি রাজনৈতিক অনেকটা নেতারা চাপে আলোচনা পড়েই করেছে। বিএনপি গণভোটে রাজি হয়েছে, বিষয়টি এমন? মানে চাপে পড়ে বলা যায় যে ওই সময় তার কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল? আপনি গণভোটে তো বিএনপি একই দিনে রাজি হয়েছে কোন বিষয়ে? যতটুকু সংস্কারে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে অতটুকু বিষয়ে বিএনপি গণভোট চেয়েছিল, নোট অফ ডিসেন্ট সহ। আপনি কি নোট অফ ডিসেন্ট সহ গণভোট করেছেন? রাজি হওয়া কি রাজনৈতিক কৌশল? জামাত ইসলাম তো তার রাজনৈতিক যে পথ চলা সবসময় কোনো না কোনোভাবে প্রতারণা করে তারা আসলে রাজনীতি করে থাকে। তারা এতদিন বলে আসছিল যে শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দেওয়া এটিকে তারা সবসময় শিরক হিসেবেই মানুষের কাছে প্রচার করেছে। এখন আজকে সেই শিরকের সাথে তারাই তো লিপ্ত হলো। তার মানে এতদিন আসলে তারা যা প্রচার করেছে তার সাথে তারা লিপ্ত হয়েছে। এটি জনগণের সাথে এক ধরনের ধোঁকাবাজি। মূলত জামাত ইসলাম মনে করছে যে শুধুমাত্র একটি ইসলামিক দল হিসেবে তাদেরকে দেশের জনগণ কিংবা আন্তর্জাতিক সমর্থনও তারা আসলে পাবে না। তো সেই জায়গা থেকে তারা তাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে। সেই পরিবর্তনের অংশ হিসেবে দেখলাম যে তারা আসলে শহীদ মিনারে ফুল দিতে গেছে। এখন আসলে তারা কি মানে এটি স্বীকার করে কিনা সেটি আমার কাছে মনে হয় তাদের কাছে প্রশ্ন করা উচিত। তবে আমরা দেখলাম যে সেখানে তারা আবার গোলাম আজমের নামেও স্লোগান দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাজ্জাকি ভাই নিশ্চয়ই দেখেছে। তো তারা আসলে বাংলাদেশকে নিয়ে কী ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে তারা এটি সত্য যে তাদের আসলে বাংলাদেশের প্রতি যে ধরনের ভালোবাসা থাকা দরকার ছিল, মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের থেকে অন্য দেশের প্রতি তাদের বেশি ভালোবাসা। কোন দেশের প্রতি বেশি ভালোবাসা সেটি তারাই বলতে পারবে, আমার কাছে মনে হয়। কারণ রাষ্ট্রের এতদিন বলছে যে রাষ্ট্রের আচার, মানে গতকাল রাতে দেখলাম, মানে আজকে তো গতকাল রাতেই তারা বলছে রাষ্ট্রের আচার। তা রাষ্ট্রের আচার কেন অতীতে মানে নাই? অতীতে তো জামাত ইসলামের পক্ষ থেকে মন্ত্রী হয়েছে, তখন তো মানে নাই। এখন হঠাৎ করে রাষ্ট্রের আচার তারা মানা শুরু করলো। জামাত ইসলামের আমি ঝিনাইদহ ৪ আসন থেকে ইলেকশন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে জামাত ইসলাম আসলেই পুরোপুরি প্রতারণার রাজনীতি করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই শুনেছেন জান্নাতের টিকিট তারা আসলে বিতরণ করে। তো এবার আমি দেখলাম যে জান্নাতের টিকিটের নামে কাঁচা টাকা দিয়ে তারা ভোট কিনেছে। এবং আমি যে আসন থেকে নির্বাচন করেছি ঝিনাইদহ ৪ আসন থেকে, সেখানে আপনি খোঁজ নিতে পারেন প্রায় আপনার ৫ থেকে ৬ কোটি টাকা শুধুমাত্র ফেস্টুন লাগিয়েছে। মানে যেখানে আপনি তাকাবেন সেখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার ফেস্টুন, অথচ হলফনামায় হয়তো সে সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ২০ লাখ টাকা দেখিয়েছে, কিন্তু তার প্রচারণার ক্ষেত্রে তিনি এত টাকা ব্যয় করেছেন। দ্বিতীয়ত, যখন মানে সমাবেশে একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, আমাদের যারা ছিল আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, এই প্রোগ্রামে সব থেকে বেশি লোক হয়েছে। এরপরে তারা যখন দেখলো যে না, এখন তো মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে না, এরপরে তারা ওই বাকি তিনটা দিন মিলে তারা হিউজ পরিমাণে ভোট কিনেছে। মানে জামাত ইসলাম এই কাজগুলো করেছে। তারা তো একসময় আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে তারা ওয়েলফেয়ার পলিটিক্স, যেটাকে ওয়েলফেয়ার মেকানিজম, তারা এটা অ্যাপ্লাই করে মূলত মানুষকে বিভ্রান্ত করেছে। যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বৃত্তির নামে শিক্ষার্থীদেরকে এক প্রকার নিজেদের বক্সে বন্দি করা বা ভোট দেওয়ানো, এই কাজগুলো তারা করেছে। বৃত্তি দেওয়া, কেউ অসুস্থ হলে বা কারো বাবা অসুস্থ হলে ৫ লাখ টাকা বা 10 লাখ টাকা দান করা, এরপরে তাদের যে হাসপাতাল রয়েছে সেখানে আপনার ফি অর্ধেক করে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। কাজগুলো আমি খারাপ বলছি না, কিন্তু কথা হলো যে একটা ওয়েলফেয়ার স্টেট এবং একটা পলিটিক্যাল পার্টি যখন ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করে, এর ভিতরে আসলে পার্থক্য আছে। একটা স্টেটকে যখন আপনি ওয়েলফেয়ার করবেন সেটা সবার জন্য ভালো, কিন্তু যখন আপনি একটা পলিটিক্যাল পার্টি এই ওয়েলফেয়ার মেকানিজম মানে কি কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করা, যে কালো টাকার বিরুদ্ধে সবসময় তারা কথা বলে, কিন্তু এই যে ভোটে নির্বাচনে তারা যতগুলো আসন পেয়েছে, আমার কাছে মনে হয় যে তারা একটা প্ল্যান নিয়েছিল। প্ল্যানটা কি? টাকার বিনিময়ে ভোট কেনা। এবং আজকে আমি একজনের সাথে কথা বলছিলাম,
তিনি আমাকে বলছিলেন যে নির্বাচনী রাজনীতিতে ভোটের আগে কারোর মাথা ঠিক থাকে না, নীতি নৈতিকতা থাকে না। সেই জায়গা থেকে জামাত হয়তো এই কাজটি করেছে। আরও দেখেন তারা অভ্যুত্থানের পরে যে কাজটি করেছে, তারা আপনার তাদের যে আপনার নারী নেত্রীরা রয়েছে, তারা কি করেছে, তারা মানে আপনার বলা যায় যে তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু বিএনপি বা অন্য দলের বিষয়ে সমালোচনা করেছে যে অমুক দল তো এই কাজ করছে, অমুক দল অপরাধ করছে। তো অপরাধ করা আর অপরাধ সমর্থন করা, ভোট দেওয়া তো একই ধরনের অপরাধ। সুতরাং ওই অপরাধকে তুমি যদি সমর্থন করো, তুমি যাবা জাহান্নামে। আর আমরা ভালো কাজ করছি, আমাদেরকে অন্যায় করে না, অপরাধ করে না, আমাদের এই ভালো কাজকে সমর্থন করলে তোমরা যাবা আপনার জান্নাতে। এইভাবে কিন্তু মানুষকে মগজ ধোলাই করা হয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ঠিক আমার কাছে মনে হয় ঠিক একইভাবে তারা গত রাতে এই শ্রদ্ধা জানানোর নামে বলা যায় যে এক ধরনের বিভ্রান্তি তারা নতুনভাবে ছড়িয়ে দিচ্ছে। মানুষ কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে যে জামাত ইসলামকে আমরা আগে যেভাবে দেখেছি ওইভাবে দেখবো, নাকি জামাত ইসলামকে আমরা নতুনভাবে দেখবো। দেখা যায় রাশেদ খান যে জামাত পরিবর্তনের রাজনীতিতে অগ্রসর হচ্ছে? না, এটাকে আপনি পরিবর্তন এখনই বলতে পারেন না। আরো 5-10 বছর আমরা দেখি জামাত কি করে। জামাতের তো মুনাফিকের রাজনীতি রয়েছে, তাই না? 86 নির্বাচনে জামাত বলেছিল আমরা যাব না, কিন্তু তারপরে তারা সেই নির্বাচনে অংশ নিয়েছে এরশাদের অধীনে, এবং তারা কিন্তু আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, একসাথে নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপির সাথে করেছে। অর্থাৎ জামাতের রাজনীতির কোনো আসলে আপনার চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না। তাদের ক্ষমতার জন্য তারা শত্রুর সাথেও বন্ধুত্ব করে। আমি একটু শেষ করি, দেখেন যেমন এনসিপি, এই এনসিপি নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, আমি পরবর্তী ফিরতে চাচ্ছিলাম, 30 সেকেন্ডে শেষ করি। যেমন এনসিপি কে নিয়ে তো জামাত বিবৃতি দিয়েছে তাদের নেতাদের নিয়ে, এমনকি এনসিপিও কখনো কখনো বলেছে যে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি যাকে 8 সমর্থন দিয়েছে, তিনি বলেছেন যে জামাত ইসলাম ভারতের এক্সটেনশন, ভারতের একটি দল, এভাবে বুঝিয়েছে। তারা দেখেন শুধুমাত্র ক্ষমতার জন্য, আসনের জন্য তারা এক হয়ে গেছে। বিএনপির সাথে আমরা গিয়েছি কেন? বিএনপির সাথে আমরা 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি, আদর্শিক জায়গায় মিল আছে। প্রচলনটা তো আমরা দেখি রাশেদ খান, যে ক্ষমতার রাজনীতির সংযোজন বিয়োজন তো অতীতেও ঘটেছে এবং আমরা ত্রয়োদশ নির্বাচনের আগেও দেখেছি।